আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে একাদশ ইন্টারপোল ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ দলের বৈঠক ও সম্মেলনে যোগ দেবেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গগনযান মিশনের ক্রু মডিউল ব্যবস্থার 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরো উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের উপর নতুন করে হামলা মার্কিন সেনার। ইতালির জানিক সিনার উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত সংবাদে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হয়েছে। একটি প্রতিবেদন। এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি সমাজ বিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে। এক্ষেত্রে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রয়েছে। নতুন এই আইন চালু হওয়ার পর রাজ্যে সমাজ বিরোধী কার্যকলাপ, হিংসা, পুলিশের উপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। অভিরূপ ভট্টাচার্যের সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগ, জমি নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আজ বৈঠকে বসতে চলেছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এই বিশেষ মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়েছে। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পৌর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গান্ধীনগরে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ক্যাম্পাসে একাদশ ইন্টারপোল ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ দলের বৈঠক এবং সম্মেলনে যোগ দেবেন। 2022-এর পর দ্বিতীয়বার ভারতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। বিশ্বের 47টি দেশ থেকে প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেবেন। সাইবার নিরাপত্তা বিষয়ক সরঞ্জামের একটি উচ্চমানের প্রযুক্তি নির্ভর প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরো মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনে স্পেন, বেলজিয়াম, ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। বাণিজ্য শিল্পমন্ত্রী জানিয়েছে, মন্ত্রীর এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি উদ্ভাবন ও সুস্থায়িত্বের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। সফরের প্রথম পর্যায়ে শ্রী গোয়েল আজ স্পেন সফর করবেন। সেখানে তিনি সেদেশের চেম্বার অব কমার্স, সিইওই এবং আইসিএক্স স্পেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের আয়োজনে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে 2028-29 মেয়াদে অস্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রচারাভিযানের সূচনা করবেন। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র আসনে জয়লাভের জন্য তাজিকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভারতকে। আগামী 2 দিন বিদেশমন্ত্রী বেলজিয়াম সফর করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ উন্নাওতে লখনৌ কানপুর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। তারা গোটা এক্সপ্রেসওয়ে পরিদর্শন করবেন। 63 কিলোমিটার দীর্ঘ 6 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়েটি দেশীয় পদ্ধতিতে উন্নত মানের নির্মাণ প্রযুক্তিতে তৈরি। বিহারে হেলিকপ্টার পর্যটন পরিষেবার সূচনা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ পাটনা থেকে প্রকল্পের উদ্বোধন করবেন। এর প্রথম পর্যায়ে বিহারের 3টি জেলায় পরিষেবা চালু হবে। আজ থেকে সাধারণ মানুষ অনলাইনে বুকিং করতে পারবেন। ছত্তিশগড় বিধানসভার বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে, চলবে 17 জুলাই পর্যন্ত। অধিবেশন চলাকালীন মোট 5টি বৈঠক বসবে। 8টি সংশোধনী বিলও সরকারি অধিবেশনে পেশ করবে বলে জানা গেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, গগনযান মিশনের ক্রু মডিউল বা মহাকাশচারী বহনকারী ব্যবস্থার 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে ছিল সমুদ্রে অবতরণের পর ক্রু মডিউলটিকে সোজা রাখার বিষয়টি নিশ্চিত করা, পাশাপাশি নভোচারীদের থাকার ব্যবস্থা এবং মহাকাশযানের চালিকা শক্তির মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও চালানো হয়েছে।
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আবার উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের বিরুদ্ধে ফের নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজ মাধ্যমে এক বার্তায় মার্কিন সেনা জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতে পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জাস্ক, বন্দর আব্বাস এবং সিরিকে 3টি বিস্ফোরণ হয়েছে বলে সে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে। হরমুজ প্রণালী বাণিজ্যিক পরিবহনের জন্য খোলা থাকবে বলে স্পষ্ট করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ইরানের হস্তক্ষেপের দাবি নস্যাৎ করেছেন তিনি। ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 10 জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। একজন ভারতীয় এখনো নিখোঁজ। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ভিয়েতনামের ফু কোয়াক দ্বীপের কাছে মর্মান্তিক নৌকোডুবির ঘটনায় প্রাণ হারানো 15 জন ভারতীয় পর্যটকের মৃতদেহ আজ ভিয়েতনাম এয়ারলাইন্সের উড়ানে হোচিমিন সিটি থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমে এক বার্তায় একথা জানিয়েছে। স্থানীয় সময় সন্ধে 6টায় হোচিমিন সিটি থেকে উড়ানটি রওনা হয়ে ভারতীয় সময় রাত 9:35 মুম্বাই ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র আজ জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠানও হচ্ছে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 9 জন পুরুষ ও 18 জন মহিলা। 60 জনেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মধ্যরাতে আগুন লাগার পরপরই দমকল কর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। সে দেশের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশ, ওড়িশা এবং উত্তরাখণ্ডেও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 3 থেকে 4 দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও তেলেঙ্গানায় বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির জানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতার শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার ভেরেভকে গতকাল 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে দেন। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টে চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। জিততে হলে তাদের আরও 327 রান করতে হবে। টেস্টের তৃতীয় দিনে গতকাল 7 উইকেটে 341 রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়। জাসিকা ভাটিয়া 113, স্মৃতি মান্ধানা 70 রান করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ দমনে পশ্চিমবঙ্গে 2টি আইন আজ থেকে কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে একাদশ ইন্টারপোল ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ দলের বৈঠক ও সম্মেলনে যোগ দেবেন। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের উপর নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। ইতালি জানিক সেনার উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ দমনে পশ্চিমবঙ্গে 2টি আইন আজ থেকে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হল। রাজ্যের শিল্পে বিনিয়োগ, জমিনীতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আজ বৈঠকে বসতে চলেছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়ে মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার 16ই আগস্ট দিনটিকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব মেদিনীপুরের মেচেদায় এই ঘোষণা করেছেন। ওই দিনই রাজ্যে নতুন সরকারের প্রথম 100 দিন উদযাপন করা হবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার এই দিনটিকে খেলা হবে দিবস হিসেবে পালন করত। মেচেদায় সাংবাদিকদের কাছে শুভেন্দুবাবু বলেন, 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সুরাবর্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে।
যোগ্য সকলেই রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা সুবিধা পাবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের আশ্বাস দিয়েছেন। গতকাল সাংবাদিকদের কাছে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার লক্ষ্মীর ভাণ্ডার চালু করতে প্রায় 9 মাস সময় নিলেও নতুন সরকার মাত্র 1.5 মাসে 1,20,00,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে। কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়েছে। 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিই। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবে। ভেরিফিকেশন 30-8 অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলারা পেয়েছেন, তারা আমাদের ধন্যবাদ দিচ্ছেন। বাকি যদি প্রয়োজন হয় আরো 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন, নিয়মের মধ্যে পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘরে এক অনুষ্ঠানে শতবর্ষ প্রাচীন রথযাত্রা কমিটিগুলিকে অর্থ সহায়তা প্রদান করবেন। প্রাথমিকভাবে মাহেশ, ইস্কন সহ রাজ্যের বাছাই করে 25টি রথযাত্রা কমিটিকে এককালীন 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। জাতীয় শিক্ষানীতি রূপায়ণ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকে বসবেন। রাজ্য সরকার এখানে জাতীয় শিক্ষানীতি রূপায়ণের সিদ্ধান্ত নেওয়ার পর শিক্ষা দপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিক নিয়ে অনলাইনে শিক্ষকদের একাধিক কর্মশালারও আয়োজন করা হয়েছে। এদিকে রাজ্যের মাদ্রাসাগুলির পরিকাঠামো ও পঠন পাঠনের বিষয়গুলি খতিয়ে দেখতে মাদ্রাসার শিক্ষা দপ্তর 18 সদস্যের একটি কমিটি গঠন করেছে। ভোট পরবর্তী সন্ত্রাস এবং লটারির টাকা প্রতারণার অভিযোগে উত্তর 24 পরগনার পানিহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। তার বিরুদ্ধে সম্প্রতি এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগপত্রে তিনি বলপূর্বক লটারির জেতার টিকিট গতরাতে দক্ষিণেশ্বর অঞ্চল থেকে পুলিশ তীর্থঙ্করকে পাকড়াও করে। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পরবর্তী গোলমালে উস্কানির অভিযোগে সিপিআইএম নেতা লাহিক আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে পাকড়াও করা হয়। এবারের বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম আসনে বামফ্রন্টের প্রার্থী ছিলেন তিনি। লাহিক আলীকে গ্রেপ্তারের নিন্দা করেছে সিপিআইএম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে লাহিক আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে রক্তেশ্বর চরের কাছে ডুবো ট্রলারটিকে শনাক্ত করা হয়। সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে আনা হয়েছে। ট্রলারের ভেতর থেকে 9 মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নেপালি কবি ভানুভক্ত আচার্যের 213তম জন্মদিন আজ উদযাপিত হচ্ছে। এ রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্ট কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ তাদের প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 4:30টায়। এদিকে ইস্টবেঙ্গল গতকাল নিজেদের মাঠে 3-0 গোলে জর্জ টেলিগ্রাফকে পরাজিত করে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ।